16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও প্রায় 1.5 লক্ষ ভারতীয় সৈন্য বাংলাদেশে থেকে গেছিল। অনিশ্চিত সেই সময়ে সবার মধ্যেই একটা টেনশন কাজ করতেছে, এই ভূখণ্ড পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে ভারতের কলোনি হয়ে গেল না তো। 1972 সালের 10ই জানুয়ারি শেখ মুজিব যেই দিন দেশে ফিরেন, সেদিন তার খুব কাছের একজন ছাত্রনেতা এবং তখনকার ছাত্রলীগের সভাপতি তাকে সরাসরি জিজ্ঞেস করছিলেন ঠিক এই কথাটাই। মুজিব তখন তাকে আশ্বস্ত করছিলেন যে না, এমন কিছু হবে না। 12ই মার্চ ভারতের শেষ সৈন্যটাও যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, ওই দিনই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হয়, এমনটাই ভাবতেন সেই ছাত্রনেতা। শেখ মুজিবের এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও ভারতীয় আধিপত্যবাদ, শেখ মুজিবের একদলীয় শাসন কায়েম, বাকশাল কিংবা তার মেয়ে হাসিনার স্বৈরাচারী আমল, প্রত্যেকটা ইস্যুতেই জীবনের শেষ সময় পর্যন্ত কথা বলে গেছেন এই নেতা। হাসিনার শাসনামলে বিচার বিভাগ, আইন বিভাগ আর শাসন বিভাগকে অকার্যকর আর বিকলাঙ্গ বলে পত্রিকায় নিবন্ধ লিখছিলেন। এইটা নিয়ে আলাপ হয়েছিল সংসদেও। যেই নেতার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন, সেই শেখ মুজিব যখন গণতন্ত্র ছেড়ে একদলীয় স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করছিলেন বাকশালের মাধ্যমে, তখন নেতা আর তার নীতির সমালোচনা করে ভিন্ন এক পথ বেছে নিয়েছিলেন এই ছাত্রনেতা। আমরা অনেকেই হয়তো আজকে তার নাম জানি না, তাকে চিনি না। বলতেছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খ্যাতিমান ছাত্রনেতা আর রাজনীতিবিদ নূরে আলম সিদ্দিকীর কথা। শেখ মুজিবের অতি ঘনিষ্ঠ 4 নেতার কথা বিভিন্ন সময় আলোচনা হইলেও এই মানুষটা রয়ে গেছেন অনেকটাই আড়ালে। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব তার জীবন আর রাজনৈতিক দর্শন নিয়ে। তো চলুন শুরু করা যাক। নূরে আলম সিদ্দিকী সারা দেশে এক নামে পরিচিত কি হিসাবে? উনি ছাত্রলীগের সাবেক একজন নেতা, আওয়ামী লীগের সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ মুজিবের অনেক ঘনিষ্ঠ একজন মানুষ। এই মানুষটাই শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে 24-এর অনেক আগে থেকেই স্বৈরাচার বলতেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। বাক স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য লড়াই করা এই নেতা বিভিন্ন সময় বিএনপির আন্দোলন দেখে তাদের এইটাও বলছিলেন, আপনাদের 20,000 নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করলে হাসিনার স্বৈর শাসন নড়ে যাবে। এরকম স্পষ্ট কথা বলার গুণ তার মধ্যে সারা জীবনই ছিল। ভারতের গুজরাটে যখন ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা হয়, তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী কে ছিলেন জানেন? বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীকে নূরে আলম সিদ্দিকী লাইভ টক শোতে গুজরাটের কসাই বলে ডাকছিলেন। খুবই পপুলার টিভি প্রোগ্রাম তৃতীয় মাত্রার একটা টক শোতে উনি কথা বলেন। এইটা কিন্তু হাসিনার পিক টাইমের সময়ের ঘটনা। ভারত ব্যাপকভাবে তখন বাংলাদেশে ইনফ্লুয়েন্স করতেছে, আর এইটা শুনি খেপে যায় ভারতীয় হাই কমিশন। আর এদেশে থাকা ভারতের পাচাপা কিছু দেশি বুদ্ধিজীবী তাকে ইলেকট্রনিক মিডিয়া থেকে ব্ল্যাক আউট করে দেওয়ার ষড়যন্ত্রও চলতে থাকে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে উনি হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী ট্যাগও খাইছেন। আবার মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হয়েও গণজাগরণ মঞ্চ বা শাহবাগের উন্মত্ততাকে সাপোর্ট করেন নাই তিনি। শাহবাগের বিচার মানি কিন্তু তালগাছ আমার, এইরকম আন্দোলনের প্রতি তার কোনো মোহ ছিল না। শেখ মুজিবের এত কাছের একজন নেতা, আবার অনেক বড় ভক্তও ছিলেন তিনি, কিন্তু আওয়ামী লীগের প্রতি বিভিন্ন কারণে হতাশ হয়ে দলে আর থাকেন নাই। 2001 সালে একবার দলীয় কাউন্সিলে গেছিলেন। সেখানে দলের ভিতরে গণতন্ত্র চর্চার মাধ্যমে নেতা নির্বাচনের বদলে উনি দেখতে পান শেখ হাসিনার আদেশেই এক একজন এক এক পদে বসতেছে। এই বিষয়টা তাকে অনেক বেশি হতাশ করে তোলে। পরে গোপালগঞ্জের একজন ব্রিগেডিয়ার জেনারেলকে দিয়ে উনি হাসিনাকে একটা চিঠি পাঠায় আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এই অফিসার হাসিনার খুব বিশ্বস্ত ছিলেন, কিন্তু জাস্ট এই চিঠির বাহক হওয়ার কারণে তাকে 2018 সালে ক্ষমতায় আসার পর কোন রকম মূল্যায়নই করে নাই হাসিনা সরকার, এমনটাই জানা যায়। সিদ্দিকী সাহেব নিজে আরেকজনের কপাল পোড়ার কারণ হয়ে খুবই রিগ্রেট ফিল করছেন। হাসিনার করা তামাশার নির্বাচনগুলা আর এর পিছনে ভারতের সাপোর্টের সমালোচনা উনি করছেন। দেশে তথাকথিত প্রগতিশীলতার নামে ইসলামকে হেয় করার প্রতিবাদ করছিলেন। জোর গলায় উনি বলেন, আমার পরিচয়, আমি একজন মুসলমান, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে চলি। এই কথা বলে উনি মৌলবাদী ট্যাগও পাইছেন, কিন্তু সত্য আর ন্যায়ের পক্ষে কথা বলা কখনো বন্ধ করেন নাই। এই স্পষ্টভাষী এবং ন্যায়পরায়ণ রাজনীতিবিদ নূরে আলম সিদ্দিকীর জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 1942 বা 1944 সালে। 47-এ ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পরেও কয়েক বছর তার পরিবার সেইখানেই থাকেন, মানে ভারতেই থাকেন। 1953 সালের শেষে বোনের শ্বশুর বাড়ি ঝিনাইদহে বেড়াইতে আসেন, মানে বাংলাদেশে।
আত্মীয় স্বজনরা অনেক পিড়াপিড়ি করে আপনারা এখন এইখানেই থাইকা যান। এন্ড শেষমেশ এইখানেই স্থায়ী হয় তার পরিবার। তার বাবা নুরুন নবী সিদ্দিকী তার জন্মের পর চাকরি ছেড়ে ব্যবসা শুরু করে দ্রুতই দারুণ সফল হয়ে যান। আর তখনই উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়ান। নুরুন নবী সিদ্দিকী মূলত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী ছিলেন। উনার সখ্যতা ছিল শেখ মুজিবের সাথেও। শেখ মুজিবও ঝিনাইদহ আসলে তাদের বাড়িতে মাছ খাওয়ার জন্য যাইতেন। যাই হোক, এসব ঘটনা নূর আলম সিদ্দিকীকে স্বাভাবিকভাবেই রাজনীতির দিকে ডাইভার্ট করছিল। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আপনার পলিটিক্যাল হয়, আপনি রাজনীতিতে ঢোকার জন্য অনেকভাবে ইনফ্লুয়েন্সড হবেন। 60-এর দশকের একদম শুরুতে উনি ঝিনাইদহ থেকে ঢাকা চলে আসেন। ঢাকা কলেজে ভর্তি হন অনার্স করার জন্য। তো ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আওয়ামী লীগের, আর এই কারণে ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাদের নজরে উনি চলে আসেন। শুরু হয় ছাত্রলীগ আর আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে চলাফেরা। ঢাকা কলেজে তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের আসার কথা ছিল, কিন্তু ছাত্ররা এইটা নিয়ে আন্দোলন করে তাকে আসতে দেয় নাই। আর এই আন্দোলনে জড়িত থাকার কারণেই নূরে আলম সিদ্দিকীকে টিসি দিয়ে ঢাকা কলেজ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এতে করে তার রাজনীতি থামে নাই। কিছুদিন পরে জগন্নাথ কলেজে ভর্তি হন, আরো জোরে সোরে রাজনীতি শুরু করেন, মামলা খান, জেল খাটেন, পরিচিত হতে থাকেন বড় নেতাদের কাছে। আর এই রাজনীতি পূর্ণতা পায় যখন তিনি মাস্টার্সের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন চলতেছে এক উত্তাল সময়, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, আর সব শেষে 71-এ মহান স্বাধীনতা সংগ্রাম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আগে, মানে 71-এর মার্চ মাস, বাংলাদেশ যেন একটা আগ্নেয়গিরি হয়েছিল। মাসের প্রথম দিনেই ইয়াহিয়া খান সংসদ অধিবেশন স্থগিত করলে প্রচন্ড বিক্ষোভ শুরু হয়। শেখ মুজিবের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করতে থাকা ছাত্র নেতারা সিদ্ধান্ত নেন স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন করতে। এইটা কি এখন সব দলের সাথে ডিসকাস করা হবে? এই ব্যাপারটাতে ডিসিশন নিতে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। ছাত্রলীগের নেতারা চাইতেছিলেন তাদের নেতৃত্বেই করা হোক, তা না হইলে হয়তো আন্দোলন রিলেটেড সভা সমাবেশ এই সব কিছুর কন্ট্রোল চলে যাবে তখনকার ডাকসু ভিপি আ.স.ম. আব্দুল রবের কাছে। এখনকার সাদিক কাইমের মতো উনি তখন ডাকসুর ভিপি প্লাস ছাত্রলীগ নেতা। তবে গণতন্ত্রের বদলে উনার ঝোঁক ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দিকে। গণতন্ত্র তার কাছে ছিল অনেকটাই অর্থহীন। টু সাম এক্সটেন্ট এটা অনেক মানুষের কাছেই ট্রু। তবে যাই হোক, নেতৃত্ব যদি তার হাতে যাইতো, 70-এর নির্বাচনে শেখ মুজিব যখন জিতছে, ওইখানে এত কষ্টে পাওয়া গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন অন্যদিকে চলে যেতে পারত। আদর্শগত গ্রুপিং এর কারণে নিজেদের মধ্যে যখন ক্যাচাল শুরু হবে, তখন এই আন্দোলন নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে যেত। নূরে আলম সিদ্দিকী কিন্তু তখনকার ছাত্রলীগের সভাপতি। এই কথাটা উনি যখন শেখ মুজিবকে বুঝান, উনি অনুমতি দেন ছাত্রলীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করতে। এরপরে সেই দিনই মানে 1 মার্চই গঠন করা হয় স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ। ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক উইং আর গণতান্ত্রিক উইং দুইটাই আদর্শগত বিভেদ বাদ দিয়ে একত্র হয়ে এই পরিষদের জন্য কাজ করতে শুরু করে। পরের দিন ঢাবির কলা ভবনের সামনে আরেকটা সমাবেশ হয়। সেইখানেই প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্রওয়ালা সেই লাল সবুজ পতাকা একসাথে উত্তোলন করেন আ.স.ম. আব্দুল রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন এবং আমাদের নূরে আলম সিদ্দিকী। এইটা বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা, কারণ এরপরে শেখ মুজিবের নেতৃত্বে ছাত্র নেতারা এইটা বিশ্বাস করতে শুরু করেন সশস্ত্র সংগ্রাম করে একদম বন্দুক গুলি দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দেশ স্বাধীন করবেন। শেখ মুজিব কিন্তু ভোটে জিতে আসা একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর নিজে প্রধানমন্ত্রী, উনি একদম স্পষ্টভাবে সশস্ত্র সংগ্রাম করব এই ঘোষণা দেওয়া থেকে বিরত থাকতেন। কারণ কি, তখন তো পশ্চিম পাকিস্তানিরা উনাকে বিচ্ছিন্নতাবাদী বইলা ট্যাগ দিয়া এইটারে নিজেদের ফেভারে নিতে পারতো। ভারতের 7 সিস্টার্সে দেখেন না, কিংবা মায়ানমারের আরাকান আর্মি, আমাদের পার্বত্য অঞ্চলে প্রচুর বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে। যদি শেখ মুজিব বা আওয়ামী লীগের গায়ে তখন বিচ্ছিন্নতাবাদী ট্যাগ লাগিয়ে যাইত, বাংলাদেশের একটা স্বাধীন দেশ হিসাবে জন্ম নেওয়া খুব কঠিন হইতো। ওই সময় ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে 3টা ধারা ছিল। একটা দল ভাবতো, আচ্ছা লাস্ট যে নির্বাচন 1970-এর নির্বাচনটা যখন জিতছি, এইবার ক্ষমতায় আগে যাই, এরপরে আস্তে ধীরে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাব। আরেকটা ধারা ছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে, তারা চাইতেছিল যে 7ই মার্চ মুজিবের কাছ থেকেই জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ নামের নতুন রাষ্ট্রের ঘোষণা আসুক, মানে 7ই মার্চ সব দফা হয়ে যাবে। আবার নূরে আলম সিদ্দিকী যেই ধারার প্রতিনিধি ছিলেন, তারা চাইতেন যে জনগণের ম্যান্ডেট পাওয়ার পরপরই সংগ্রাম শুরু করতে হবে। এখন এই জনগণের ম্যান্ডেট মানে আবার কি? খুব সহজ, জনগণ ভোট দিয়া রাজনৈতিক দলকে যে সরকার গঠন করার একটা কর্তৃত্ব দেয় সেইটাই। এখন ম্যান্ডেট পাওয়ার আগেই যদি নিজের আঘাত করে ফেলে, আন্দোলন বা সংগ্রামটা শুরুতেই নষ্ট হয়ে যাইতে পারে। যাই হোক, 7ই মার্চের ভাষণ থেকে তো কনক্লুসিভ কোনো কিছু আসে নাই, তবে রাজনৈতিক নেতৃত্ব, জনগণ, পুলিশ, ছাত্র সহ সবাই 25শে মার্চের আগেই বিপদ আজ করতে পারছিলেন।
অ্যান্ড অনেকটাই ইউনিফাইড হয়েছেন। তারপরে তো আসলে 25শে মার্চ রাতের সেই ভয়াবহ ক্র্যাকডাউন, তখন নূরে আলম সিদ্দিকী ধানমন্ডি 32-এই ছিলেন। রাতে সেইখান থেকে জায়গা বদল করে ওঠেন ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়ার বাসভবনে। এরপর আস্তে আস্তে খবর আসতে থাকে, জিয়াউর রহমানের ঘোষণা শুনে তারা বুঝতে পারেন সেনাবাহিনীও বিদ্রোহ করে ফেলছে। এরপর ঠিকানা বদল করতে করতে সিদ্দিকী পৌঁছান ফরিদপুরে। জীবনের ঝুঁকি থাকায় পরিচয় গোপন করেই থাকা লাগতেছিল ওনার। এমন দুর্যোগের পরিস্থিতিতেও ঘটে একটা হাসির ঘটনা। ফরিদপুরের লোকাল যে ইয়াং ছেলেরা ছিল তাদের একজন অন্যজনের কাছে বলতেছিল যে নূরে আলম সিদ্দিকীকে পাকিস্তানি আর্মি ইকবাল হলে ঢুকে বেয়নেট দিয়ে আঘাত করে মেরে ফেলছে। মারা যাওয়ার আগে নাকি সিদ্দিকী জয় বাংলা স্লোগান দিয়ে বলছেন যে আমার এই রক্তের অক্ষরেই স্বাধীনতা শব্দটি লেখা হবে। অথচ সিদ্দিকী কিন্তু তখন ওই ঘরের এক পাশে খাটে শুয়ে আছেন। তার ব্যাপারে ছেলেটার এরকম চাপাবাদী শুনতে একটু অস্বস্তি লাগলেও উনি বুঝতে পারছিলেন উনি ঠিক পথেই আছেন। মানুষ তাকে স্বাধীনতার কাণ্ডারি ভাবতেছে। কিছুদিন পরে চুয়াডাঙ্গা হয়ে উনি সীমান্ত পাড়ি দিয়ে ভারত যান। কলকাতায় তার জীবন কাটতে থাকে উদ্ভ্রান্তের মতো। কখনো মসজিদের বারান্দা, কখনো মেডিকেল স্টুডেন্টদের আতিথেয়তায় তাদের হোস্টেলে একটু ঘুমানোর সুযোগ, এভাবেই কাটতে থাকে শুরুর দিনগুলো। পরে অবশ্য পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা MLA হোস্টেল এবং শ্রীনিকেতন হোটেলে সিদ্দিকী, শাহজাহান, সিরাজ এবং তাদের অন্য সঙ্গীদের থাকার ব্যবস্থা করে দেন। এরপরে শুরু হয় কঠিন যাত্রা। বাংলাদেশ তখন একটা স্বাধীন দেশ, এই দেশের একটা সরকার লাগবে। 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে তো রাজনৈতিক নেতারা আশ্রয় নেন ভারতে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে পরামর্শ করে গঠন করা হয় বাংলাদেশের অস্থায়ী সরকার। রাষ্ট্রপতি হন শেখ মুজিব, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মুজিব যখন পাকিস্তানে বন্দী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তবে প্রধানমন্ত্রী তাজউদ্দিনই এই সরকারের মেইন রোলে ছিলেন। সরকার পরিচালিত হইতো কলকাতা থেকে। কিন্তু ক্ষমতার ভাগাভাগির ব্যাপারে একটা নোংরা খেলা সবসময় চলে। প্রবাসী সরকার গঠনের ব্যাপারে নিজেদের মধ্যে ক্যাচালে জড়ায় পড়েন নেতারা। শেখ মুজিবের ভাগিনা আর তখনকার প্রতাপশালী ছাত্র নেতা শেখ ফজলুল হক মনিকে আপনারা চিনেন। উনি কিছুতেই তাজউদ্দিনের প্রধানমন্ত্রী হওয়া মাইনেই নিতে পারতেছিলেন না। এইটা নিয়ে মেজাজ দেখান, চিৎকার চেঁচামেচি করেন, মারতেও আসেন কখনো কখনো। তবে মুজিবের ঘনিষ্ঠ আর চার খলিফা নামে পরিচিত চার ছাত্র নেতা শাহজাহান, সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুল রব আর আব্দুল কুদ্দুস মাখন সবাই এই প্রবাসী সরকার এবং তাজউদ্দিনের নেতৃত্বের পক্ষে ছিলেন। তবে এইটার কাউন্টারে আরেকটা টিম দাঁড়ায় যায়। মুজিবের আরো চারজন ঘনিষ্ঠ ছাত্র নেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ আর আব্দুর রাজ্জাক, উনারা মিলে সেই কুখ্যাত মুজিব বাহিনী বানানোর কাজ শুরু করেন। ভারতের রয়ের সাহায্য নিয়ে এই বাহিনী গড়ে ওঠে। সুযোগ বুঝাই প্রবাসী সরকারকে উৎখাত করে নিজেদের বিপ্লবী সরকার গঠন করারও প্ল্যান ছিল তাদের। তারা কোনো গেরিলা যুদ্ধ না করলেও প্রবাসী সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজটা খুব ভালো মতনই করত। তবে এমন অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই তাজউদ্দিন আহমেদ মানুষটা খুব শক্ত হয়ে দাঁড়াইছিলেন। সিদ্দিকীর মতে মুজিবের সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকা ব্যক্তিত্বের সামনে তাজউদ্দিনের দীপ্তি হয়তো অনেক কম ছিল, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে স্মার্ট মানুষদের একজন। প্রতিদিন ডায়েরি লিখতেন, কি কি কাজ করতে হবে তা লিখে রাখতেন, দেশ বিদেশের খবর রাখতেন। তার প্রশাসনিক দক্ষতা ছিল অন্য লেভেলের। সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন, ধীর স্থির থাকতেন। এমন একজন মানুষ সেই দুর্যোগের সময় বাংলাদেশকে লিড করছেন, যেটা খুব দরকারি ছিল। আরেকজন ছিলেন প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তাজউদ্দিনের মতো তার সাথেও সিদ্দিকীর ঘনিষ্ঠতা ছিল। ওসমানী সাহেবের ব্যাপারে সিদ্দিকী বলছেন, পায়ের নখ থেকে চুল পর্যন্ত তিনি আগাগোড়া একজন গণতান্ত্রিক মানুষ। সামরিক বাহিনীর কারো মধ্যে এই বোধ এত বেশি থাকতে পারে সেটা ওসমানীকে দেখেই সিদ্দিকী বুঝতে পারেন। ওসমানী কাজের ব্যাপারে যেমন পেশাদার আর সুশৃঙ্খল ছিলেন, কাজের বাইরে ছিলেন তেমনি সহজ সরল আর খোশ মেজাজি মানুষ। চিরকুমার ওসমানী জীবনে নারীর সান্নিধ্য পান নাই, এইটা নিয়ে সিদ্দিকীর সাথে দুঃখ ভরা কৌতুকও করছেন। তবে অনেক সময় হতাশা বা রাগ গ্রাস করে ফেলতো এই মানুষটাকে। তখন তিনি ছুটে যাইতেন তাজউদ্দিনের কাছে। ধৈর্যশীল আর শান্তশিষ্ট তাজউদ্দিন তাকে শান্ত করতেন। পরে আবার দেখা যেত যে জাদরেল এই সেনাপতি কোনো জরুরি কাজে একদম ডুবে গেছেন। এমএজি ওসমানীকে নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, অবশ্যই আপনারা সেটা দেখবেন, আমি রিকমেন্ড করি। নূরে আলম সিদ্দিকী কিন্তু বক্তৃতা দেওয়ায় খুবই দক্ষ ছিলেন। একবার ভারতে, যেখানে হিন্দু মানুষ বেশি থাকে, অল ইন্ডিয়া টিচার্স কনফারেন্সে উনি বলছিলেন, আমাদেরও তুলসী তলা ছিল, আমাদের বাঙালি হিন্দু রমণীরা মাথায় সিঁদুর, খোপায় বেলি ফুলের মালা, কপালে লাল টিপ আর হাতে কাচের বালা পরে হৃদয়ের সকল আকুতি নিয়ে সেখানে বেলপাতা দিয়ে সৃষ্টিকর্তার আরাধনায় নিমগ্ন থাকত। হাজার বছর ধরে বাঙালি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ। মানে বাংলাদেশেও যে হিন্দু মুসলিম কালচারের একটা বড় ইতিহাস আছে,
এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক এই ব্যাপারটা উনি কত সুন্দর করে বুঝাইলেন। এই বক্তব্য শুনে অতিথিদের অনেকেই ইমোশনাল হয়ে পড়েন, আর সিদ্দিকী দারুণ প্রশংসিত হন সবার কাছে। তাজউদ্দিন তার কথা বলার এই স্কিল দেখে তাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতি মাসের শেষ দিন বক্তৃতা দেওয়ার দায়িত্ব দেন। মানুষ তার কথা শুনতো, অনেক আগ্রহ নিয়েই শুনতো। যুদ্ধের পর তিনি জানতে পারেন যে বাঁশবাগানের চারদিকে কাপড় দিয়ে শরীর ঢেকে কানে রেডিও লাগায়ে মানুষ নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনতো। রোজার আগে তার একটা বক্তৃতা মানুষকে নাড়াই দিছিল। রমজান মাসে ঈদের আগে আগে উনি বলছিলেন, চাঁদ তুমি ফিরে যাও, বাঙালি এবার ঈদ করবে না, তুমি পরাধীন দেশে আনন্দের বার্তা নিয়ে এসো না, এখানে এখন শুধু দ্রোহের আগুন আর প্রতিরোধের স্ফুলিঙ্গ। নূরে আলম সিদ্দিকী বলতেছেন, শরণার্থী শিবিরের মানুষজন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা আর ডিসিশন মেকার যারা ছিলেন তাদের সবার প্রেরণার উৎস ছিলেন শেখ মুজিব। সশরীরে উপস্থিত না থাকলেও তার উপস্থিতি ছিল সবখানে, সবার হৃদয়। আর সাহায্য করছিল ভারত। যে কারণেই হোক, ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অনেক সাহায্য করছে, এটা সত্য। তবে সেই ভারত আজকের নরেন্দ্র মোদীর আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী আর সাম্প্রদায়িক ভারত ছিল না, বরং ওই ভারত চিন্তা চেতনায়, চরিত্রে, দর্শনে আজকের ভারতের চেয়ে বহুগুণ আগায় ছিল। আর আমাদের মুক্তিযুদ্ধে সাপোর্ট ছিল সোভিয়েত ইউনিয়নের। এইটা একদিক থেকে আনন্দের হইলেও অন্যদিক থেকে ছিল চিন্তার, কারণ তখন আমেরিকার সাথে সোভিয়েতের কোল্ড ওয়ার চলে। দুইটা চুক্তির নাম আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। এই দুইটা চুক্তিতে ইনক্লুডেড থাকা একটা দেশ ছিল পাকিস্তান। এন্ড এই কারণে প্রক্সি ওয়ার লাগার একটা চান্স ছিল। মানে হইতেছে, দেখা যাইতো যদি চুক্তি অনুসারে পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট দিতেছে, আবার কাউন্টার দিতে বাংলাদেশকে সাপোর্ট দিতেছে সোভিয়েত ইউনিয়ন, তখন এই সংগ্রামটা আর বাংলাদেশের সংগ্রাম থাকতো না, হয়ে যেত আমেরিকা ভার্সেস সোভিয়েত ইউনিয়ন সংগ্রাম, যেখানে বাংলাদেশ একটা পুতুল মাত্র। কিন্তু ইন্দিরা গান্ধী তার দারুণ ডিপ্লোমেসি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে বুঝাইতে পারেন যে এইটা আসলে বাংলাদেশিদের গণতন্ত্রের অধিকারেরই লড়াই। অ্যান্ড জানেনই যুক্তরাষ্ট্র গণতন্ত্র, ডেমোক্রেসি অনেক পছন্দ করে, তাই সরাসরি পাকিস্তানকে কোনো সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত থাকছে। যদিও এটার আরো ডিটেইল ব্যাখ্যা আছে। আমি এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম যে সোভিয়েত কেন বাংলাদেশকে হেল্প করছিল। দেশের ভিতরে যেমন মুক্তিযোদ্ধারা ছিল, তেমনি ঘাতক দালালেরাও ছিল। আওয়ামী লীগের শিখানো যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে দালালদের মধ্যে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র সংঘের উল্লেখই বেশি পাওয়া যায়। এটা সত্যি, এদের মধ্যে দালালের সংখ্যা বেশি ছিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের উপরে অত্যাচারও করছে। তবে চীনপন্থী বাম রাজনীতিবিদদের দালালি আর স্বাধীনতার বিরোধিতা করার ইতিহাসটা আমরা খুব কমই হয়তো জানি। জামায়াত ডেফিনেটলি একটা ভুল করছিল, কিন্তু সেইটা তাদের আগের নেতৃত্ব স্বীকার করে নাই, নতুন প্রজন্মও করে না। এক প্রজন্মের ভুলের বোঝা নতুন প্রজন্ম খুব সুন্দর মতন টাইনা নিয়ে যাইতেছে। যাই হোক, আমাদের মুক্তি সংগ্রামের শেষটা তো হয় পাকিস্তানি বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করে। এইটার মধ্য দিয়ে প্রায় 9 মাস বাংলাদেশের আনাচে কানাচে এই মুক্তিযোদ্ধারা হয়ে যান সিনেমার সাইড ক্যারেক্টার। বাংলাদেশের মুক্তি সংগ্রামকে তাই ভারত পাকিস্তান সংগ্রাম নাম দিতে পারে ভারতীয়রা। ভারতীয় সেনাবাহিনীর কাছে সারেন্ডার করার শর্তটা দিছিল পাকিস্তান আর্মির ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল নিয়াজি। নিয়াজির ইগো ভারতের ক্রেডিট নেওয়ার ভিড়ে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর আর আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকা হয় নাই। অথচ উনি খবর পেয়ে সবকিছু রেডি করে রিহার্সাল পর্যন্ত করে রাখছিলেন। তার জন্য হেলিকপ্টারও রেডি ছিল, কিন্তু উনার আর ঢাকায় ফেরা হয় নাই। ভারতীয় বাহিনীর প্রধান জেনারেল স্যাম মানেকশ ছিলেন উনার সহপাঠী। তিনি টেবিলে বসে নিয়াজির সাথে কাগজপত্রের কাজ করবেন, আর ওসমানী পাশে দাঁড়ায় সেটা দেখবেন। এই জিনিসটা দেখতে খুবই অড লাগার কথা ছিল স্বাভাবিকভাবেই। তাই মুক্তিবাহিনীর সেকেন্ড ইন কমান্ড একে খন্দকার আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। যাই হোক, কথা বলতেছিলাম নূরে আলম সিদ্দিকীকে নিয়ে। স্বাধীন দেশে ফেরত আসার পরে কিছুদিন উনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন, তবে শেখ মুজিবের কথা মতো আবার ছাত্রলীগের রাজনীতি করতে থাকেন। 73 সালে নির্বাচনে দাঁড়ায় বর্তমান ঝিনাইদহ 2 আসনের এমপি হন তিনি। কিন্তু মুজিব তখন বাকশাল কায়েম করতে চাইতেছেন। তখন থেকেই প্রতিবাদ করেন নূরে আলম সিদ্দিকী। সারা জীবন যাকে নেতা মাইনে আসছেন, ন্যায়ের প্রশ্নে তার বিরোধিতা করতেও পিছু হটেন নাই উনি। বাকশালের বিরোধিতা করে সংসদে বিশাল এক স্পিচ দেন তিনি। মুজিব পুরাটা মনোযোগ দিয়ে শুনছিলেন। বিশাল এই বক্তৃতা শুনে বর্ষিয়ান রাজনীতিবিদ আতাউর রহমান খান বলেন, কোথায় যেন রয়ে গেল রেশ, শেষ হয়েও হইল না শেষ। সেই সংসদে আরো 2 জন সাহসী মানুষ প্রতিবাদ করেন। তারা ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ব্যারিস্টার মইনুল হোসেন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। তারা 2 জনই সংসদ থেকে ইস্তফা দেন। আর সিদ্দিকীর বক্তৃতার ইম্প্যাক্টও ছিল অনেক বেশি। উনি মুজিবের ঘনিষ্ঠ ছিলেন, আর এইটা বুঝাই তখনকার বাকশালের নির্বাহী কমিটির সদস্য এবং মুজিবের মৃত্যুর পর রাষ্ট্রপতি হওয়া আলোচিত জাতীয় নেতা খন্দকার মোশতাক মুজিবকে বলছিলেন, তোমার প্রশ্রয়ে ছেলেটি এমন বেয়ারা হয়ে উঠেছে। 75-এর 15ই আগস্ট শেখ মুজিব মারা যাওয়ার কিছুদিন পরে গ্রেফতার হন সিদ্দিকী। কারাগারে বিচ্ছিন্ন অবস্থায় ইবাদত বন্দেগী করেই দিন কাটাইতেন। 1 বছর পরে জামিনে বের হয়ে উপার্জনের জন্য
অনেকের দরজায় পড়া নাড়তে হয়েছিল। পরে অবশ্য ব্যবসায় সাফল্য আসছে। রাজনীতিতে স্বেচ্ছা নির্বাসনে থাকার সময় স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাবও পাইছিলেন, কিন্তু যান নাই। এক আদর্শই সারা জীবন ধারণ করে গেছেন তিনি, সেটা হইতেছে শেখ মুজিবকেই নেতা মানা। তবে জিয়ার সারা দেশে ছুটে বেড়ানো, মানুষের সাথে নিজেকে কানেক্ট করা, দুর্নীতি থেকে দূরে থাকা, স্বজনপ্রীতি না করা, এই সব গুণের অনেক প্রশংসা তার কাছ থেকে শোনা গেছে। সিদ্দিকী নিজে সবসময় স্পষ্টভাষী ছিলেন। এই কারণেই প্রেসিডেন্ট জিয়ার সামনে সরাসরি তার প্রস্তাব মানা করতে পারছিলেন। জিয়া তার না শুনে হতাশ হয়ে বলছিলেন যে, আপনাদের মতো মুক্তিযোদ্ধারা আমার দলে না আসায় শাহ আজিজের মতো স্বাধীনতা বিরোধী লোকদের বাধ্য হয়ে দলে নিতে হয়। গুণী এই রাজনীতিবিদ 2023 সালের 29শে মার্চ 82 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। উনি আমাদের মাঝে যদি থাকতেন, হয়তো 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য ভালো কোনো পথ দেখায় যেতেন, অভিজ্ঞতা দিয়ে গাইড করতে পারতেন তরুণ প্রজন্মকে। হয়তো তার রক্তে আবার দোলা দিয়ে যেত রাজনীতির সেই পুরাতন নেশা। তবে আজকে উনি পৃথিবীতে নাই, কিন্তু আছে তার আদর্শ আর শিক্ষা। সেই আদর্শ হচ্ছে নিজের বা নিজের দলের বিরুদ্ধে গেলেও সত্য ও ন্যায়ের উপরে শক্তভাবে অটল থাকা। আর যে সারা জীবন সত্য আর ন্যায়ের পক্ষে থাকে, সে বেঁচে থাকতে তো বটেই, মৃত্যুর পরেও বেঁচে থাকেন লাখো মানুষের হৃদয়ে। কীর্তিমান তো তারাই যারা সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ায়, আর কীর্তিমানের কোনো মৃত্যু নাই। আজকের এই ভিডিওটা সেই রকম একজন কীর্তিমানকেই সম্মান প্রদর্শনের জন্য। আশা করি নূরে আলম সিদ্দিকীকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আরো ভালোভাবে চিনতে পারছেন। আর এই ধরনের আরো ভিডিও যদি দেখতে চান, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।